সো সব দেখতে শুনতে ঠিকঠাক পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বেশ, ওকে। তো আজকে আমাদের আলোচনার টপিক ক্লাস 12 এর অন্তর্গত সেমিস্টার 3 এর প্রথম যে ইউনিট বলাটা ভুল, প্রথম ইউনিটের প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টা হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। ওকে, অর্থাৎ তড়িৎ আধান এবং ক্ষেত্র। সেই তড়িৎ আধান এবং ক্ষেত্রের বেশ কিছুগুলো জিনিস সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছিলাম, এবং আমাদের যে সিরিজটা চলছে জিরো টু হিরোর যে সিরিজটা চলছে, সেই সিরিজটাতে আমরা কি করছি বেসিক্যালি না, যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসের উপরে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। দেখো, থিওরি তোমরা অনেক জায়গা থেকে পড়ে নিতেই পারবে, কিন্তু থিওরির এটার সাথে সাথে যদি তোমাদের ঠিকঠাকভাবে নিউমেরিক্যালটা স্ট্রং করা যেতে পারে, অর্থাৎ প্রশ্ন উত্তর বিষয়টাকে যদি আলোচনা করা যেতে পারে, মানে আমি বলতে চাইছি দিস ইজ নট অনলি কি বলছি আমি, দিস ইজ নট অনলি কিউএনএ সেশনস। এইগুলো শুধুমাত্র কিউএনএ সেশন না, কিউএনএ ভিডিওস না, হলো। এইটা শুধুমাত্র কিউএনএ ভিডিও না, এই ভিডিওগুলোতে আমরা যে জিনিসটা চর্চা করছি সেইটা কিছুটা এমনি টাইপের যে এটার সাথে রিলেটেড যদি কিছু টপিক রয়েছে সেই টপিকটা যেন তোমাদের কভার করতে পারি। ক্লিয়ার হলো? মানে ধরো আমি কোনো একটা কোয়েশ্চেন নিলাম, সেই কোয়েশ্চেনটার অ্যাকর্ডিংলি যদি আমার কাছে কোনো থিওরি থাকে, সেই থিওরিটা যাতে তোমাদের তার প্যারালালি ক্লিয়ার করে দিতে পারি। কথাটা বুঝতে পারা গেছে আশা করি। এইভাবেই কিন্তু এটার টার্গেট, বা এই যে সিরিজটা যেটা চলছে আমাদের জিরো টু হিরো, সেটা কিন্তু এইভাবে ডিজাইন করা হয়েছে পুরো সিরিজটা, যাতে তোমাদের কি হচ্ছে না, তোমাদের যে থিওরি যে অংশটা, সেই থিওরি অংশটার সাথে সাথে নিউমেরিক্যালটা হয়, আবার বলা ভালো নিউমেরিক্যালের সাথে সাথে যাতে থিওরিটাও হয়। প্রত্যেকটা জিনিসই যেন ঠিকঠাকভাবে আলোচনা করা যেতে পারে। কারণ আমি যখনই একটা কোয়েশ্চেন দেখছি, এই টাইপের একটা কোয়েশ্চেন দেখছি, দেখিয়ে দিই তোমাদের, এই টাইপের একটা যখনই কোয়েশ্চেন দেখছি, তখনই কিন্তু এই এই কোয়েশ্চেনের অন্তর্গত কোন থিওরিটা আমার কার্যকরী হলো, কোন জিনিসটা আমার এখানে কাজে লাগলো, সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে চর্চা করছি। এর আগের যে টপ 10 এমসিকিউস দেখেছিলাম, সেখানে কিন্তু যাবতীয় ধরনের থিওরিও আমি আলোচনা করে দিয়েছিলাম। এইভাবেই কিন্তু গোটা জিরো টু হিরো ক্লাস 12-এর ব্যাচটাকে ডিজাইন করা হয়েছে, যেখানে আমরা নিউমেরিক্যালসের সাথে সাথে কিন্তু আমরা থিওরি পড়বো। আমাদের যে নিউমেরিক্যালস রয়েছে, সেই নিউমেরিক্যালসের সাথে সাথে কিন্তু আমরা থিওরি পড়বো, থিওরিকে আলাদাভাবে আমরা পড়বো না। ওকে, বুঝতে পারা গেল? কারণ থিওরি অনেক জায়গা থেকে তোমাদের কিন্তু জিনিসটাই মানে ক্লিয়ার হয়ে যাবে, তাতে সেইটাতে আমরা অত বেশি কিন্তু নজর দেব না। আমরা যেটা নজর দেব সেটা হচ্ছে নিউমেরিক্যালসের উপরে, এবং নিউমেরিক্যালসটা করতে করতে আমরা এই থিওরির উপরে নজর দিয়ে নেব। সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা নেই আশা করি? শর্টেড আছে? এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে দিই আমি। ব্যাস, ওকে, ভেরি গুড। চলো তাহলে যেখানে আমরা ফিরে এসেছিলাম, মানে শুরু থেকে শুরু করছিলাম, সেখান থেকে একেবারে শুরু থেকে শুরু করি। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজকে আমাদের আলোচনার টপিক সেম 3-এর অন্তর্গত ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড, তড়িৎ ক্ষেত্র এবং আধান। তার আন্ডারে আমরা টপ 10 অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন সলভ করতে যাচ্ছি। ক্লিয়ার আছে? সমস্ত কিছু বোঝা গেছে কি হতে চলেছে ভিডিওটাতে, কিভাবে আমরা পড়াশোনা করব এবং এই পড়াশোনাটা আমার কি কাজে লাগবে, কিভাবে সেটার ইমপ্লিমেন্টেশন ঘটছে সেমিস্টার 3-এর আন্ডারে। কারণ সেমিস্টার 3-এর পরীক্ষা তোমাদের প্রায় ধরে চলো, যেটা আমি তোমাদেরকে শর্টসের মাধ্যমে বলে দিচ্ছি, সেট বলে দিয়েছিলাম বা দেবো, হয়তো ভিডিও চলে আসবে, অসুবিধা নেই। সেটা হচ্ছে অলমোস্ট সেপ্টেম্বরের ফার্স্ট উইক। বুঝতে পারা গেল? তাহলে কোনো প্রবলেম নেই। তো সেইখানটা আমাদের মোটামুটি ভালোই রকম সময় রয়েছে। আমরা প্রত্যেকটা জিনিসের উপরে যদি এইভাবে চর্চা চালিয়ে যেতে পারি, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্লিয়ার হবে, কোনো প্রবলেম নেই। চলো তাহলে প্রথম প্রশ্নের দিকে চলে যাই। তো দেখো কি আলোচনা করব বলো তো। আজকে আমরা আলোচনা করব টপ হুম 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 আজকে আমরা আলোচনা করব টপ 10 অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন। অ্যাসারশন রিজন টাইপ বুঝতে পারলে? বুঝতে যদি না পেরেছো, তাহলে কোশ্চেনের ধাঁচ দেখে পরে বুঝতে পেরে যাওয়ার কথা, বিকজ তোমরা এটা সেমিস্টার টুতে টুতে তো পাবে না, সেমিস্টার 1-এ কিন্তু এই ধরনের প্রশ্ন করেছিলে। সে সেমিস্টার 1-এর এখানে কিন্তু রিপিট করবে, আর কিছু না। অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন মানে হচ্ছে তোমাকে একটা বিবৃতি দেওয়া থাকবে। অ্যাসারশন মানে হলো বিবৃতি, হ্যাঁ মালুম হ্যাঁ। আর একটা হচ্ছে রিজনিং মানে হচ্ছে ব্যাখ্যা। তাহলে বিবৃতি আর ব্যাখ্যা কিংবা বিবৃতি আর কারণ, এইগুলো লেখা থাকবে। কোনটা সঠিক, কোনটা সঠিক না, কিংবা কোনটা কার ব্যাখ্যা,
কোনটা কার সঠিক ব্যাখ্যা নয়, সেই বিষয়গুলো আমাদের এখানে আলোচনা করা হবে। কিছু রুলস এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমে নিয়মাবলী কি বলা হয়েছে, নিয়মাবলীতে বলা হয়েছে যে আমাদের অপশন এ যদি সঠিক হয় তার মানে হচ্ছে অ্যাসারশনটাও সঠিক এবং রিজনটাও সঠিক, এবং এই যে রিজনটা দেওয়া হলো সেই রিজনটা এই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যাও বটে তার সাথে সাথে। শর্টেড আছে, ক্লিয়ার আছে, কোনো প্রবলেম নেই। এবার পরবর্তী যে বিষয়টা বলা হয়েছে, যদি বিটা আমাদের সঠিক হয় তাহলে অ্যাসারশন সঠিক আছে মানলাম, রিজন সঠিক আছে মানলাম, কিন্তু এই রিজনটা অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা কিন্তু নয়। ভালো করে বুঝবে, কিন্তু কোশ্চেনটা পড়বে, কিন্তু অনেকেই কিন্তু ভুল জিনিস ঠিক করে দিয়ে পরে চলে আসে, ভুল জিনিস ঠিক করে দিয়ে চলে আসে, মানে তোমার ধারণাই ছিল না অথচ ঠিক করে চলে এলে, আবার যেটা ধারণা ছিল সেটাও কিন্তু তোমরা ভুল করে চলে আসো অনেক সময়। তাই কোশ্চেন রিডিং অ্যাবিলিটি কিন্তু ভীষণ দরকার, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ বোঝা ভীষণ দরকার। অনেক ক্ষেত্রেই এই এবিসিডি গুলো কিন্তু ইন্টারচেঞ্জ করে দেয়, এতে হয়তো এ থাকলো না, বি তে হয়তো এ থাকলো না, হ্যাঁ, এইভাবে কিন্তু গোলমাল করে দেয়। সেই ক্ষেত্রে আমরা যেন ভুলটা করে না আসি। অ্যাসারশন রিজনসের প্রচুর প্র্যাকটিস করেছিলাম, কিন্তু অ্যাসারশন রিজনের অপশনগুলো ভুল মার্ক করে চলে এসেছি, ভুল মার্ক করে চলে এসেছি। আর ওএমআর শিটে বাবা সেকেন্ড কোনো অপশন নেই, দেয়ার ইজ নো সেকেন্ড অপশন বা নেক্সট চান্স ফর ওএমআর শিট। এটা তোমার কোনো লেখা পরীক্ষা নয় যে তুমি আরেকবার লিখে দেবে কেটে পরে। এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো, এটা ওএমআর শিটের পরীক্ষা, বুঝেছো বাছাধন? এবং অপশন সি তে আমাদের কি দিয়েছে লক্ষ্য করো, অপশন সি তে আমাদেরকে লক্ষ্য করতে হবে অ্যাসারশন সত্য কিন্তু রিজনটা মিথ্যা। অপশন ডি তে আমাদেরকে কি লক্ষ্য করতে হবে, অ্যাসারশনটা মিথ্যা কিন্তু রিজনটা সত্য। এইভাবে নিয়মাবলী বলা আছে, যদিও প্রশ্নতেও নিয়মাবলী এখানে ছোট্ট করে তোমাদের অর্থে বানিয়ে দিয়েছি। সব ক্লিয়ার আছে? আচ্ছা, সমস্ত কিছু শর্টেড যদি আছে তাহলে আমরা পড়াশোনার দিকে একটু এগিয়ে যাই। ওকে, দেখো কি বলেছে প্রথম প্রশ্ন, সেটা একটু মাথায় রাখতে হবে আমাদের। প্রথম প্রশ্ন, এটাকে 1 নাম্বার দিয়ে দিই পট করে, নাহলে বলবে স্যার 10টা তো করালেনি না, মিছিমিছি আপনি দিয়েছেন 10। এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। তো ব্যাপারটা কি আলোচনা করতে হচ্ছে দেখো, এখানে বলে দিয়েছে একটা জিনিস, বিবৃতিতে বলেছে যে এবোনাইট এ নাকি তাপের কুপরিবাহী পদার্থ। তাই নাকি স্যার? এবোনাইট জিনিসটা কি সেটাই তো জানি না, চলো জানিয়ে দিচ্ছি। জানো না যেটা সেটা জেনে নাও, অসুবিধা কি আছে। এই যে আমাদের এবোনাইট রয়েছে, লেখাটা একটু ভুল হলো, এবোনাইট, এই যে আমাদের এবোনাইট রয়েছে, এটা কি জানো কি কি জিনিসটা? এটা কিন্তু হচ্ছে ওই আমাদের যে তার থাকে না, তার বিভিন্ন ধরনের যে তামার তারগুলো থাকে, সেইখানে কোটেড হিসাবে ব্যবহৃত করা হয়, কোটেড হিসাবে। অর্থাৎ ওই যে প্লাস্টিকের যে কভারটা থাকে না, সেই কভারটাকে বলা হয় কিন্তু এই এবোনাইট। এবার চিনতে পারলে? এইটা কিন্তু প্রচন্ড পরিমাণে নমনীয়, বাঁকানো যায়, দেখবে তারটাকে খুব সুন্দরভাবে বাঁকানো যায়। বাইরের যে প্লাস্টিকের মানে কোটেডটা থাকে সেটার জন্য খুব ভালোভাবে বাঁকানো যায়। এবার সেটাকে আমরা বলে দিই প্লাস্টিক, বাট সেটা এবোনাইটের তৈরি হয়, কেমন? এবার বিষয়টা হচ্ছে যে কি, এটাতে না প্রচন্ড পরিমাণে ওই দাহ্য বস্তু, এটা প্রচন্ড পরিমাণে দাহ্য, আগুন লেগে যেতে পারে। ফলে এখন এটার ইউজ কমে পড়ে, এখন কিন্তু প্লেন প্লাস্টিকের কভারটা ইউজ করি আমরা, প্লেন প্লাস্টিকের কভার সেটাই ইউজ করি। এটা হচ্ছে এবোনাইট। কথাটা মাথায় ঢুকলো, বুঝতে পারা গেল, কোনো অসুবিধা নেই। তো ভালকানাইজেশন পদ্ধতিতে এই যে এবোনাইটটা যে বানানো হয় সেটা হচ্ছে ভালকানাইজেশন, জেশন সেশন দুটোই বলে। ভ্যালকানাইজেশন প্রসেসে তোমাদের যে কৃত্রিম রবার রয়েছে, আমাদের যে কৃত্রিম রবার রয়েছে, সেই কৃত্রিম রবারকে কিন্তু উত্তপ্ত করে প্রস্তুত করা হয়, উত্তপ্ত করে প্রস্তুত করা হয়। এবোনাইট জিনিসটা কি সেটাও তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। শর্টেড আছে, কোনো বুঝতে না পারা নেই। তাহলে স্যার আপনি তো একটা ইনডিরেক্টলি বলেই দিলেন যে এবোনাইট তো কুপরিবাহী পদার্থ, তাহলে স্যার একটা জিনিস তো ঠিকই আছে, চলো মেনে নিলাম। এবোনাইটে প্রচন্ড পরিমাণে মুক্ত ইলেকট্রন রয়েছে। ওরে বাপরে, তুমি যদি কিছু না জানো, তুমি যদি কিছু না জানো, তুমি নিজেই একটা প্রশ্নের উত্তর দাও, কুপরিবাহী পদার্থতে কোনোদিন মুক্ত ইলেকট্রন থাকে? যদি প্রচন্ড পরিমাণে মুক্ত ইলেকট্রনই থাকে তাহলে সে আবার কি কুপরিবাহী পদার্থ? তাহলে তো সেটা পরিবাহী পদার্থ। বুঝতে পারা গেল, মাথায় ঢুকলো? মানে এটার জন্য বেসিক একটু জিনিস জানলেই তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে যদি কুপরিবাহী পদার্থ হয় তার মধ্যে আবার মুক্ত ইলেকট্রন কি করে থাকবে স্যার। তাহলে এই জিনিসটা পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়েছে, এবং আমরা খুব ভালো মতো বুঝতে পারছি আমাদের যে সলিউশনটা হবে, যে অ্যান্সারটা আমাদের কাছে চলে আসছে, সেই অ্যান্সারটা হচ্ছে এটা তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু স্যার রিজনটা কিন্তু স্যার ভুল আছে। তাহলে কার সাথে যাচ্ছে? এ সত্য কিন্তু আর মিথ্যা, অর্থাৎ অপশন সি আমাদের এখানে কিন্তু সঠিক।
এইভাবেই চুলচেরা বিশ্লেষণ করে তোমাদের কিন্তু এই বিষয়গুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো। সেই কারণেই বললাম আমি তোমাদেরকে যে ক্লাসটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো, বোঝো, বুঝতে না পারলে কমেন্ট করবে। এছাড়াও তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো কিছুর সাথে যুক্ত থাকতে পারো, ফেসবুকে থাকতে পারো, ইনস্টাগ্রামে থাকতে পারো, টেলিগ্রামে থাকতে পারো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও থাকতে পারো। এই যে সমস্ত ক্লাসের যে পিডিএফ গুলো, সেগুলো তোমাদের কিন্তু ক্লাস শেষ হবার পর যখন আমি ভিডিওটা আপলোড করব তখন কিন্তু টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। টুইন ফিজিক্সের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে পেয়ে যাবে। তাহলে সেটা থেকে তোমরা তোমাদের প্র্যাকটিসটাকে চালিয়ে যেতে পারবে, তাই না? সেই জন্য সেখানে দেওয়া। চলো নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক, অসুবিধা নেই কিছু এত দূর অবধি। নেক্সট প্রশ্ন তো আমাদের এখানটাতে একটা পেজ নিয়ে নিয়েছিলাম শুধুমাত্র, ঠিক আছে, সেই পেজটার আমার দরকার পড়লো না। চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো এই প্রশ্নটা হলো আমাদের 2 নম্বর প্রশ্ন, কেমন? এই প্রশ্নটা হলো আমাদের 2 নম্বর প্রশ্ন। চলো দেখো কি বলেছে, বিবৃতি বলেছে। বিবৃতিতে যেটা বলেছে সেই ব্যাপারটা হচ্ছে যখন দুটি বস্তু, আরে ইয়ার, যখন দুটি বস্তু এর মধ্যে আধান বন্টিত হয়, আধান যদি দেওয়া নেওয়া হয়, তখন স্থির তড়িৎ যে শক্তি সেটার অপচয় হয়। দেখো এই জিনিসটা একটু বোঝায় তোমাদেরকে। ধরো তোমার কাছে একটা আধান রয়েছে, লেট ইট বি Q1, আর তোমার কাছে আরেকটা আধান রয়েছে দূরে, লেট ইট বি Q2। এই দুই ধরনের আধান তোমার কাছে রয়েছে। এই দুটো আধান থেকে আধানকে যদি তুমি, কথার কথা বলছি, যদি তুমি অ্যাটাচ করো, মানে এরপরে কি করলে, এই দুটো আধানকে, এই Q1 কে আর Q2 কে একত্রিত করে দিলে, ওদের মধ্যে আধানের বন্টন হবে। আধানের বন্টন যদি হয় ভাই, তাহলে ওদের মধ্যে ইকুয়াল অ্যামাউন্টের আধান কিন্তু এবার দেখতে পাওয়া যাবে। কত সেই ইকুয়াল অ্যামাউন্টটা? ইকুয়াল অ্যামাউন্ট তো স্যার বুঝলাম, ইকুয়াল অ্যামাউন্টটা কত? ঠিক কথা, সেটা হবে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2। দুটোর মধ্যেই সেম টু সেম, দুটোর মধ্যেই Q1 Q2 ডিভাইডেড বাই 2, এটাকে আমি জাস্ট ডট দিয়ে দিলাম। এই দুটোর মধ্যেই কিন্তু এই দুটো আধানের যে গড় এভারেজ, সেই পরিমাণ আধান কিন্তু এখানে স্টোর হয়ে যাবে। তাতে তুমি ফার্স্ট ইয়েটার জন্য বলো, চাই সেকেন্ড কণাটার জন্য বলো, যার জন্যই বলো না কেন, Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2 কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এবার প্রশ্নটা করেছে যে এতে নাকি শক্তির অপচয় হয়। আচ্ছা তাই নাকি? দেখা যাক তাহলে, বা কি বলছে, কি হতে পারে, আমাদের যুক্তিটা কি হতে পারে। না, দেখো একটা জিনিস বোঝো, ধরো এই Q1টা ছিল 10 কুলম্ব, একটা ভ্যালু না নিলে মাথায় ঢুকবে না ঠিক করে। Q2টা ছিল তোমাদের কাছে 20 কুলম্ব। এবার লাস্টে গিয়ে পরে আমি যদি তোমাদের বলি, আচ্ছা বলো তো যে এদের এখন আধান কত হলো, তুমি বলবে যে স্যার কোনো ব্যাপার না, আমাকে কি বোকা পেয়েছেন, 10 আর 20তে আমি করব যোগ, করবে। তাকে করব স্যার 2 দিয়ে ভাগ, আচ্ছা করবে। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে 15 কুলম্ব। তাহলে স্যার এই যে কণাটা, মানে এই যে পার্টিকেলটা রয়েছে তারও 15 কুলম্ব, এই যে কণাটা রয়েছে তারও 15 কুলম্ব, দুটোরে 15 15 হয়ে গেল। এবার বিষয়টা একটু ভালো করে বোঝো, মানে আলটিমেটলি হলোটা কি হলো, একে নাকি 5 কুলম্ব আধান দিল, যদি না দিত তাহলে কি আর হতো, একে প্লাস 5 কুলম্ব আধান দিল, সেটার ক্ষেত্রে কনভার্ট হয়ে গেল 15তে, আর কি হলো 20টা কনভার্ট হয়ে গেল 15তে। 5 কুলম্ব আধান ওকে দিল এবং এর ফলে যত নায়িকার কাণ্ডটা হলো। এবার এই যে আধানটা দিল, ভালো জিনিস দেওয়া তো ভালো, ঠিক আছে চলো দিতেই হবে, কিছু করার নেই, আধানের সংরক্ষণ নীতি। এবার যদি এই 10কে 15 নিতে হয় আর এই 20 যদি 5 হারায়, 10 যদি 5 অ্যাচিভ করে, তাহলে কি স্থির তড়িৎ শক্তির একটা কোথাও তো ব্যাপার ঘটছে, শক্তির আদান প্রদান তো ঘটছে। যদি আমি বলি হোয়াট ইজ চার্জ, যদি তোমাকে আমি বলি এক কথায় চার্জ বলতে কি বোঝো, চার্জ মানে কোথাও একটা তড়িৎ শক্তি না। আধান কাকে বহন করে? আধান তড়িৎ শক্তিকে বহন করে, পরিষ্কার কথা। যদি আমি বলতাম যে ভর কি বহন করে, ভর গতি শক্তিকে বহন করে, ভর স্থিতি শক্তিকে বহন করে। অর্থাৎ আমি বলতেই পারি যে মাস, মাস কাকে বহন করে? মাস বহন করে যান্ত্রিক শক্তিকে। বোঝার চেষ্টা করো বিষয়টা, মেকানিক্যাল এনার্জি। তাহলে আধান কাকে বহন করবে? আধান ইলেকট্রিক্যাল এনার্জিকে বহন করতে পারে। কথাটা ক্লিয়ার হলো না, হলো না?
মাথায় ঢুকলো কি ঢুকলো না? কথাটা বুঝতে পারা গেল যে চার্জ তড়িৎ শক্তিকে বহন করে এবং আমাদের এই যান্ত্রিক শক্তিকে বহন করে কিন্তু কে না ভর। এই দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে স্যার, মানলাম। এবার যদি আমি বলি যে কাউকে তুমি আধান দিলে, এটা তো মানছো যে এ একে আধান দিয়েছে, হ্যাঁ স্যার দিয়েছে, মানে এ একে শক্তি দিয়ে দেয়নি, হ্যাঁ স্যার দিয়েছে। তাহলে কোথাও শক্তির কম হলো, কোথাও শক্তি বাড়লো। অর্থাৎ যদি আমি একটা জিনিস বলি যে শক্তি কিন্তু কনজার্ভ থাকলো, ডেল্টা এনার্জি সেটা কিন্তু ইকুয়াল টু জিরো। কারুর কমলো তো কারুর বাড়লো, তাহলে স্যার তড়িৎ শক্তির অপচয় হলো, এটা কি মিথ্যা? এবার একটা টুইস্ট রয়েছে, জিনিসটা একটু ভালো করে দেখো। ফ্রি তো দুনিয়াতে কিছুই হয় না, হ্যাঁ স্যার এটাও তো ঠিক। ফ্রি দুনিয়াতে কিছু হয় না, কেবলমাত্র একটা জিনিসে ফ্রি হয়, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা, ইউটিউব চ্যানেলে ভিডিও দেখা। এটাই কি ফ্রি? এটাতেও তোমার নেটের রিচার্জ লেগেছে বন্ধু, এটাও ফ্রি না। দুনিয়াতে কোনো কিছু ফ্রি না। এবার তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যেটা আমি তোমাদের বোঝাতে চাইছি। এই যে একে এ এনার্জি দিল, এর ফলে এর এনার্জিটা কমলো, এর এনার্জিটা বাড়লো, হ্যাঁ স্যার এগ্রি তো করলাম। কিন্তু কিন্তু একটা জিনিস আমরা কোথাও একটা ভুলে যাচ্ছি, যেটা ভুলে গেলে একেবারেই চলবে না। সেটা হচ্ছে যে যদি তুমি একে এনার্জিটা দাও, টোটাল নেট এনার্জিটা জিরো, আমি বলে দিলাম একবার কথার ফাঁকে ঠিক কথা, কিন্তু এ কিছু একে এনার্জি দিতে গিয়ে কিছু পরিমাণ ওয়ার্ক করেছে, বলো হ্যাঁ না না? ওয়ার্ক করেছে, খুব জটিল জিনিস না, কিন্তু আমাদের পুরনো জিনিসগুলো একটু ভাবতে হবে। আমাদের ক্লাস 11-এর সাথে কিন্তু অ্যাটাচমেন্ট রয়েছে, কার্যক্ষমতা শক্তি জিনিসটা বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা মাঠে মারা যাব। কিছু পরিমাণ কাজ করেছে, কাজ করেছে মানে সেখানে এনার্জি লেগেছে ভাই, এনার্জি লেগেছে, এনার্জি লেগেছে। তাহলে এনার্জি যদি কোথাও লেগেছে, তাহলে তোমার দেখে যতই মনে হোক না কেন এ তো একে এনার্জি দিল, তাহলে এর এনার্জি কমলো ওর এনার্জি বাড়লো না, যে ওই কাজটা করতে তো এনার্জি লেগে গেছে। এইখান থেকে 5 কুলম আধান তুলে পরে ওকে 5 কুলম আধান দেওয়া, এই কাজটা করতে পারে কিন্তু এনার্জি লেগে গেছে, এবং তার ফলে এনার্জি ডিক্রিজ করবে, এনার্জি কমবে। হ্যাঁ ঠিক কথা, এ কথাটা ঠিক যে এনার্জি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, বাট তুমি যদি সেই এনার্জিকে কাজে রূপান্তরিত করে দাও, এনার্জিকে কাজে তো রূপান্তরিত করা যায়, সৃষ্টি বা ধ্বংস করা না হয় যায় না, আমি মেনেই নিলাম, কিন্তু সেই এনার্জিকে যদি তুমি কাজে রূপান্তরিত করে দাও, তাহলে থোড়ি না সেই এনার্জিটা আর তুমি পাবে, নাকি তাও এনার্জিটা পাবে? তখন কিন্তু আর এনার্জিটা পাবে না। আমার কথাটা ক্লিয়ার হলো, মাথায় ঢুকলো? তাহলে এটা কিন্তু একেবারেই সত্য কথাটা দেওয়া আছে যে শক্তির তো অপচয় হয়। এরপর কি বলেছে, স্থির তড়িৎবিদ্যায় শক্তির সংরক্ষণ সূত্র প্রযোজ্য নয়। তোমাকে কিছুই জানার দরকার নেই, শক্তির সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয় না এমন কোনো স্থানই নেই, অন্তত নর্মাল লাইফে। হ্যাঁ রিলেটিভিটিতে কোয়ান্টামে এগুলোতে বিষয়টা আলাদা, কিন্তু নর্মাল লাইফে কিন্তু আমাদের শক্তি সংরক্ষিত হচ্ছে না, এই কথাটা বলাটা বা এই কথাটা ভাবাটা সম্পূর্ণ ভুল। কথাটা বুঝতে পারা গেল আশা করি। তাহলে এটা সম্পূর্ণ কিন্তু ভুল। তাহলে আবারও আমাদের কাছে চলে এলো অ্যাসারশন সঠিক, রিজনটা ভুল, অর্থাৎ অপশন সি আমাদের কাছে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হলো, বুঝতে পারা গেল? এখানেও একটা পেজ নিয়েছিলাম মেবি, না নিইনি, ঠিক আছে। চলো বুঝতে পারা গেল, মাথায় ঢুকলো, কোনো অসুবিধা নেই। এটার আমরা নাম্বার দিয়ে দিচ্ছি 3 নাম্বার, এটার হলো 3 নাম্বার। চলো ঠিক আছে, এবার দেখো এটার পিছনে যুক্তিগতটা একটু পড়ি, কিরকম যুক্তি দিয়েছে। বলেছে ইলেকট্রন নিম্ন বিভবের অঞ্চল থেকে উচ্চ বিভবের অঞ্চলের দিকে গমন করে। হ্যাঁ তা তো ঠিক, তা তো ঠিক। এটা যদি আমি তোমাকে ছবি থেকে বোঝাই, ধরো এখানে কি আছে তোমাদের কাছে, এখানে আছে লোয়ার পোটেনশিয়াল এলপি, আর এখানে আছে তোমার হায়ার পোটেনশিয়াল এইচপি, উচ্চ বিভব নিম্ন বিভব। এটাকে বলবো আমরা নিম্ন বিভব, এটাকে বলবো আমরা উচ্চ বিভব। এবার ইলেকট্রন যখন মুভ করে, আচ্ছা কারেন্ট কোন দিক থেকে কোন দিকে মুভ করে? তোমরা তো সবাই জানো যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে মুভ করে। যদি আমি এখানে এই জিনিসটা ড্র করার চেষ্টা করি, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে মুভ করে, এই হচ্ছে আমার প্রশ্ন। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে মুভ করে? কারেন্ট স্যার মুভ করে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট। তাহলে ইলেকট্রন কোন দিকে মুভ করে? ইলেকট্রন মুভ করবে কিন্তু এখান থেকে এই দিকে, অর্থাৎ অর্থাৎ আমাদের ইলেকট্রন মুভ করবে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে। পরিষ্কার কথা, কারেন্টটা তো জানি, ইলেকট্রন তার উল্টো হবে। এবার এটা কেন মুভ করে?
না, এখানে যুক্তিকতা দাঁড় করাচ্ছে যে যেহেতু ইলেকট্রনের আধান ঋণাত্মক, ইলেকট্রনের আধানটা যেহেতু ঋণাত্মক, হ্যাঁ ঠিক কথা, ঋণাত্মক বলেই ও ওর বিভব বাড়ানোর চেষ্টা করে এবং উচ্চ বিভবের দিকে কিন্তু মুভ করে। সেখানে যদি একটা ধনাত্মক আহিত কণা থাকতো, কেউ যদি পজিটিভলি চার্জ পার্টিকেল হতো, সে কিন্তু হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকেই যেত। এবং এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে যখন তোমরা ক্লাস 12 সেমিস্টার 4 সেমিকন্ডাক্টর পড়বে, আর সেখানে হোলের কনসেপ্টটা পড়বে। আজকে লিখে রাখো যে এটা স্যার বলেছিল, একদিন না একদিন পড়বে। তখন তোমাদের এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে। হোল কি? হোল কিন্তু একটা পজিটিভলি চার্জড পার্টিকেল। পার্টিকেল বলাটা তো উচিত নয়, আপাতত পার্টিকেল ধরেই চলো। এ কিন্তু সেই দিকে মুভ করবে যেদিকে কারেন্ট মুভ করবে, এবং সেটাকে আমরা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বলি। তাহলে পুরো জিনিসটা একদম খাপে খাপ আছে, কোনো চাপেই নেই। এবং আমাদের এখানে সঠিক উত্তরটা হয়ে গেল অপশন এ। অ্যাসারশনও সঠিক আছে, রিজনও সঠিক আছে, এবং এই রিজনটা এই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার আছে? নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই। 4 নম্বর আমাদের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাতে কি বলছে একটু ধরো, দেখো, বোঝার চেষ্টা করো। 4 নম্বর বলেছে একটি প্রোটন এবং একটি ইলেকট্রনকে একই সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে এদের উপরে সমান মানের বল ক্রিয়াশীল হয়। তাহলে একটা তড়িৎ ক্ষেত্র ধরো আছে, এইভাবে এইভাবে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে। এই তড়িৎ ক্ষেত্রে যদি আমি একটা চার্জ পার্টিকেলকে ছেড়ে দিই, তাহলে সে কি পরিমাণ বল পায়? লেট ইট বি ই। এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা হচ্ছে ই। এবার এখানে যদি আমি একটা চার্জ পার্টিকেলকে ছেড়ে দিই, ধরো এখানে একটা চার্জ পার্টিকেল আছে, লেট ইট বি কিউ। সেই কিউকে যদি আমি ছেড়ে দিই, সে কি পরিমাণ বল পায়? সে বল যেটা পায় সেটা হচ্ছে কিউ গুণিত ই। সে বল যেটা পায় সেটা হচ্ছে কিউ গুণিত ই। বোঝা গেল? কোনো অসুবিধা নেই এত দূর অব্দি। কিউ গুণিত ই। এবার যদি এই পরিমাণ বল পায়, এই বলটাতে কোথাও কি ভরের কথা বলা আছে? না। তাহলে কিসের কথা বলা আছে? এই বলটা নির্ভর করবে তোমার কি পরিমাণ আধান আছে তার উপরে, আর কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড আছে তার উপরে। এই দুটো বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে। তাহলে ভরের উপর নির্ভর করে না। তাহলে আধান তো একটা প্রোটনের আর একটা ইলেকট্রনের কিন্তু সমান। একটা প্রোটনের আধান আর একটা ইলেকট্রনের আধান ইকুয়াল। আর একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ডটাও কনস্ট্যান্ট। ই যেটা সেটাও কিন্তু কনস্ট্যান্ট। ঠিক কথা। তাহলে থোড়ি না এদের উপরে ডিফারেন্ট মানের বল কাজ করবে, একই মানেরই বল কাজ করবে। সমান মানের বল ক্রিয়াশীল হয়, একেবারেই সঠিক, এটা সঠিক আছে। এরপর যে কোনো পরীক্ষা আধানের পর ক্রিয়াশীল তড়িৎ বলের বলের মান হতো, এখানে এখানে মান বলাটা উচিত ছিল। বলের মান ভরের উপরে নির্ভর করে না, একেবারেই সঠিক, এটাও সঠিক, এবং এটা এর সঠিক ব্যাখ্যা। অপশন এ ইজ কারেক্ট। বোঝা গেল? চলো 5 নাম্বার। 5 নাম্বারে কি বলেছে লক্ষ্য করো। 5 নাম্বার মার্কিংটা করে দিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বুঝতে সুবিধা হবে। চলো দেখো, বলেছে তড়িৎ বলরেখা ধনাত্মক আধানও, আধানও না, আধান থেকে হবে, আধানও বলাটা ভুল হয়েছে, আধান থেকে হবে। আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে, এখানে এটা হয়ে যাবে, এটা দেওয়ার দরকার নেই, আধানে সমাপ্ত হয়। ব্যাখ্যা: বলরেখা ক্রমাগত বক্র হয় এবং কোথাও না থেমে সেগুলি বদ্ধ লুপ গঠন করে। না, তড়িৎ বলরেখা বদ্ধ হয় না, এটা একটু জানতে হবে আমাকে। দেখো, ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, তো তড়িৎ বলরেখা কি রকম হয়? প্লাস থেকে বেরিয়ে যায় আর বাইরের দিকে এইভাবে ছড়িয়ে পড়ে। ক্লিয়ার আছে? শর্টেড আছে, এইভাবে ছড়িয়ে পড়ে। কই, এটা তো বদ্ধ না, এটা তো মুক্ত। তড়িৎ বলরেখা মুক্তও হতে পারে, বদ্ধও হতে পারে, দুটোই হতে পারে। এখানে যদি অপর একটা কেসে যদি এমনি হতো, এটা প্লাস কিউ চার্জ আছে আর এখানটাতে আমাকে মাইনাস কিউ চার্জ আছে, সেক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো হতো হতো এরকম হতো, প্লাস থেকে বেরোতে মাইনাসে ঢুকতো, প্লাস থেকে বেরোতো মাইনাসে ঢুকতো, প্লাস থেকে বেরোতো মাইনাসে ঢুকতো, এইভাবে 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 কিন্তু ছড়িয়ে পড়তো বিষয়গুলো। কথাটা বুঝতে পারা গেল? কথাটা বুঝতে পারা গেল? হুম 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 হুম। সেক্ষেত্রে আমরা বলবো যে এটা বদ্ধ প্রকৃতির। সেই ক্ষেত্রে যদি ধনাত্মক আর ঋণাত্মক একত্রে অবস্থান করে, কিন্তু এমনও তো জায়গা আছে যেখানে চার্জটা কেবল ধনাত্মক অবস্থান করেছে, কেবল ঋণাত্মক অবস্থান করেছে, এটা তো হতে পারে। তাহলে ব্যাখ্যাটা একেবারেই, মানে ওর ব্যাখ্যা তো বাদই দাও, ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে সম্পূর্ণ।
ব্যাখ্যাটা কি দেওয়া আছে, একেবারে ভুল দেওয়া রয়েছে, তাহলে এটা মানতে পারলাম না, এটা সঠিক রয়েছে। তাহলে অ্যাসারশন সঠিক, রিজন ভুল, অপশন সি আমাদের জন্য এটা সঠিক উত্তর। নেক্সট কি কোশ্চেন বলেছে লক্ষ্য করো। 6 নাম্বার, 6 নাম্বারটা কোথায় লিখি বলতো, জায়গাটাই তো এখানে কম একটু, এটা এখানে লিখে দিচ্ছি, এটা 6 নাম্বার। চলো কি বলেছে, একটি অসম আকৃতির পরিবাহীতে, অসম আকৃতির মানে খুব একটা কিন্তু সুষমভাবে ব্যাপারটা দেওয়া নেই, একটি অসম আকৃতির, এটা ইম্পর্টেন্ট, পরিবাহীতে, পরিবাহী কিন্তু এটাও ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট, একটা অসম পরিবাহীতে, এটাই যদি অর্ধ পরিবাহী হতো, অপরিবাহী হতো বা অন্তরক হতো, গল্পটা আলাদা হতো। পৃষ্ঠ আধান ঘনত্ব তার মানে হচ্ছে আমাদের এক্ষেত্রে কিন্তু সিগমা, সে সিগমাটা বলছে অসমান, অসম আকৃতির যদি পরিবাহী হয়, একটা যদি ট্যাডা বেড়া এই টাইপের যদি পরিবাহী হয়, তাহলে বলছে তার যে সিগমাটা সেটা কিন্তু সর্বত্র আলাদা আলাদা হবে। আচ্ছা ওকে, পরে দেখছি সেটা। প্রতি একক ক্ষেত্রে মানে প্রতি একক ক্ষেত্রফলে আধানই হলো পৃষ্ঠ ঘনত্ব, এইটা কিন্তু উল্টোটা কাজ হয়ে যাবে। দেখো সিগমা যেটা, সেটা আমরা খুব ভালোভাবে জানি যে চার্জ ডিভাইডেড বাই এরিয়া। এবার যেহেতু আমাদের এই পরিবাহীটা সুষমভাবে আহিত নয়, সুষমভাবে আকার নেই, আহিতটা বলবো না, সুষমভাবে আকার নেই, যেহেতু সুষমভাবে আকার নেই, সেই কারণে এর কিন্তু প্রবলেমটা যেটা হবে, এর কিন্তু সিগমাটাও ইকুয়ালি থাকবে না, আনইকুয়াল হবে, সর্বত্র একই থোড়ি না কাজ করবে, সব জায়গার এরিয়াগুলো আলাদা, সব জায়গার ক্ষেত্রফলটা আলাদা, সেই কারণে তাহলে সেই ক্ষেত্রে এই যে সিগমাটা, সেই সিগমাটা কিন্তু অসমানই হবে, যেহেতু আমাদের যে ইয়াটা রয়েছে অসম আকৃতির পরিবাহী রয়েছে, সেই কারণেই এই গল্পটা হচ্ছে। আকারটা যদি ঠিকঠাক হতো তাহলে তো আমি এরিয়াটা ঠিকঠাক বার করতে পারতাম, বোঝা গেল তাহলে গল্পটা। তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু সঠিক, ঠিক কথা বলেছে। এবং প্রতি একক ক্ষেত্রফলের আধানই হলো পৃষ্ঠ ঘনত্ব, এটাও সঠিক বলেছে, এবং এটা এর সঠিক ব্যাখ্যাও হচ্ছে। কিন্তু প্রতি একক ক্ষেত্রফলে আধানটাই তো যেহেতু পৃষ্ঠ আধান, এবং প্রতি একক ক্ষেত্রফলটাই যেহেতু এখানে অসমভাবে রয়েছে, তাই থোড়ি না সিগমাটা একই হবে, তাহলে এখানে অপশন এটা একেবারেই সঠিক উত্তর। নেক্সট, আমাদের লাগলোই না পেজ আর, ঠিক আছে না লাগলে না লাগবে। 7 নাম্বার, চলো ওকে। দেখো কোনো বদ্ধপৃষ্ঠ কর্তৃক আবদ্ধ মোট আধান যদি শূন্য হয়, কোনো বদ্ধপৃষ্ঠ কর্তৃক যদি আবদ্ধ মোট আধান যদি শূন্য হয়, তাহলে ওই বদ্ধপৃষ্ঠের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সও শূন্য হবে। যদি কিউ এনক্লোজড আমাদের জিরো হয়, এই কথাটা বলছে, কিউ এনক্লোজড যদি আমাদের এখানে জিরো হয়, তাহলে বলছে বদ্ধপৃষ্ঠের আকার আকৃতি যাই বা হোক না কেন, আকার বা আকৃতি, বা আকৃতি, এই আটা লেখা হয়নি, এখানে একটা আ ঢুকবে, ঠিক আছে। বদ্ধপৃষ্ঠের আকৃতি, আকার আকৃতি যাই হোক না কেন, বদ্ধ পৃষ্ঠার ক্ষেত্রে, পৃষ্ঠা হবে না পৃষ্ঠ হবে, বদ্ধ পৃষ্ঠের ক্ষেত্রে পৃষ্ঠের হবে, হ্যাঁ একার হবে একটা, বদ্ধ পৃষ্ঠের ক্ষেত্রে গাউসের সূত্রই মূল। হ্যাঁ তা তো ঠিক, আকৃতির উপরে গাউসের সূত্র অ্যাপ্লিকেবল হয় না, আকৃতির সাথে কোনো সম্পর্ক নেই। গাউসের সূত্রটা এখানে একটু লিখে দিই, ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, অর্থাৎ ই ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং আমাদের ক্ষেত্রফল ভেক্টর, এদের মধ্যে যদি আমি ডট প্রোডাক্ট নিই, সেটা হয় কিউ এনক্লোজড, অর্থাৎ যে পরিমাণ আধান ওকে আবদ্ধ করে রেখেছে, ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে বুঝতে পারা গেল আশা করি বিষয়টা, এটা আমাদের গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য থেকে এই কথা সত্য যে যদি আমাদের এই কিউ এপসাইলন, কিউ এনক্লোজড জিরো হয়ে যায়, মানে আবদ্ধ করা আধানের পরিমাণ যদি জিরো হয়, তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস, যেটা কিনা একটা ফাই, যেটা কিনা হলো তড়িৎ ফ্লাক্স এর পরিমাণ, এটা কি তড়িৎ ফ্লাক্সের পরিমাণ, সেটা আমাদেরকে গাউস দাদু খুব ভালোভাবে সহজ পদ্ধতিতে ইন্টিগ্রেশন না করে আমাদের উত্তর বলে দিয়েছে। এটা এমন একটা ইন্টিগ্রেশন যার উত্তর আমাদের অলরেডি জানা, তড়িৎ ফ্লাক্সের মান। তাহলে যদি এইটা শূন্য হয়, তাহলে তড়িৎ ফ্লাক্সের যে মানটা সেটা আমাদের শূন্য হয়ে যাবে, তাহলে আমাদের ফাইয়ের মানটা শূন্য হয়ে যাবে, একেবারেই ঠিক আছে। এবার বদ্ধ পৃষ্ঠার আকৃতি যাই হোক না কেন, বদ্ধ পৃষ্ঠার ক্ষেত্রে গাউসের সূত্রই মূল। হ্যাঁ গাউসের সূত্রটা মূল বটে বলেই তো আকৃতির ওপরে নির্ভর করছে না, কিন্তু আকৃতির সাথে কিউ এনক্লোজটা জিরো বলে আমাদের ফ্লাক্স শূন্য হলো, এটার কোনো সম্পর্ক নেই, জিনিসটা বোঝো।
প্রথম গল্পটা হচ্ছে নির্ভর করছে যে আমাদের মোট আবদ্ধ আধান কিউ এনক্লোজড জিরো, এটার উপরে ফোকাস করেছে। দ্বিতীয় যে ব্যাখ্যাটা যেটা রয়েছে, দ্বিতীয় যে গল্পটা রয়েছে, দ্বিতীয় গল্পতে আকার আকৃতির গল্প করা হয়েছে, আকার আকৃতির গল্প করা হয়েছে। দুটো গল্প কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু দুটো নিজেদের জায়গাতে কিন্তু একেবারেই সঠিক। আমি চলে যাব অপশন বি তে, শর্টেড আছে। এবারে হচ্ছে আমাদের 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্নতে কি বলা হলো বা বলা হচ্ছে, 8 নম্বরের প্রশ্ন দেখো, ভালো করে লক্ষ্য করো যে কি বলতে চাইছি। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত, সুষম তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ এটা ভীষণ ইম্পর্টেন্ট। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি মুক্ত প্রোটন, কে কে আছে, একটি মুক্ত প্রোটন আর একটি মুক্ত ইলেকট্রন, আচ্ছা, একই পরিমাণ বল অনুভব করে। বলটা কি একই অনুভব করবে? সুষম তড়িৎ ক্ষেত্রে যদি রেখে দিই, একটু আগেই পড়লাম যে এই বলটা কিন্তু চার্জের উপরে নির্ভর করে, কিউর উপরে নির্ভর করে, হ্যাঁ করে, কিন্তু ভরের উপরে কোনো নির্ভর করে না। তাহলে একই বল অনুভব করবে, তাহলে এটা সঠিক আছে। আর এর পরেরটাতে বলেছে যে ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে কিউ আধানের উপর ক্রিয়াশীল বল এফ সমান কিউই। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাও সঠিক আছে। এবং এটা শুধু সঠিক না, এটা হচ্ছে কিন্তু প্রপার এক্সপ্লেনেশন, এটা কিন্তু প্রপার এক্সপ্লেনেশন। মানে মানে আজকে যে বলের যে পরিমাণটা এফ সমান কিউই, এটা বলেই এটা ভরের উপরে নির্ভরশীল নয়, চার্জের উপরে নির্ভরশীল, এই কথাটা বলতে পারছি। যদি এই ইকুয়েশনটাতে কোথাও একটা যদি আমাদের এম থাকতো, তাহলে আমরা বলতে পারতাম না এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এম, না তখন বলতে পারতাম না। বাট এখন পাচ্ছি, বিকজ এই ইকুয়েশনটাতে কোথাও এম নেই। সেই কারণে আমি একটা কথা বলবো যে এটা কিন্তু প্রপার এক্সপ্লেনেশন, যে হ্যাঁ একমাত্র এফ সমান কিউই বলেই বলেই একটা ইলেকট্রন আর একটা প্রোটন, এরা দুজনেই কিন্তু ইকুয়াল ফোর্স পাবে, ইকুয়াল ফোর্স পাবে, পাবে বা পাচ্ছে। কেন? কারণ এরা ভরের উপরে নির্ভরশীলই নয়। তাহলে এটা এর সঠিক কারণ, এটাও সঠিক, এটাও সঠিক, এবং এটা এর সঠিক ব্যাখ্যাও বটে। তার সাথে আমাদের 8 নাম্বার শেষ, 9 নাম্বারের দিকে আমরা এগিয়ে যাই। কি বলেছে একটু লক্ষ্য করো ভালো করে, এটা হচ্ছে আমাদের 9 নাম্বার। বেশ, কি বলেছে দেখো, মাইনাস কিউ প্লাস টু কিউ মাইনাস কিউ আধান তিনটিকে ঘিরে থাকা গাউসীয় তলের মধ্যে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের পরিমাণ শূন্য। দেখো এটা এমনি মুখে বলা যাচ্ছে না, এটাকে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে আমরা সলভ করি, চলো কি হচ্ছে। তাহলে এখানে আমরা জানি যে ফাইয়ের যে মানটা হয় সেটা হয় কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। কিউ এনক্লোজড মানে গাউসীয় তলে যে পরিমাণ আধানগুলো রয়েছে। কি পরিমাণ আধান রয়েছে দেখো, প্রথমে হচ্ছে মাইনাস কিউ, তারপরে হচ্ছে মাইনাস কিউ, আর হচ্ছে প্লাস টু কিউ। মাইনাসগুলো আগে লিখে নিলাম, তারপরে প্লাসটা লিখলাম, ডিভাইডেড বাই এপসাইলন নট। মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস টু কিউ হয়, মাইনাস টু কিউ প্লাস টু কিউ হচ্ছে জিরো। তাহলে জিরো ডিভাইডেড বাই এপসাইলন নট, সেটা জিরো ডিভাইডেড বাই এপসাইলন নট, সেটা হচ্ছে আবার জিরো। তাহলে হ্যাঁ তড়িৎ ফ্লাক্সের পরিমাণ তো সত্যিই শূন্য, ঠিক কথা, এটা তো অস্বীকার করার কোথাও জায়গা নেই। তাহলে বিবৃতিটা কোথাও একটা ঠিক আছে। এরপরে বলেছে গাউসীয় তলটি দ্বারা মোট আধানের পরিমাণ 4q। গাউসীয় তলটি দ্বারা আধানের পরিমাণ কি 4q? না, এটা ভুল, একেবারে ভুল। ঠিক আছে, মোট আধানের পরিমাণ কত হলো, কিউ এনক্লোজড কত দাঁড়ালো আমাদের, জিরো দাঁড়ালো, এবং দ্যাটস ওয়াই ফাইটা জিরো দাঁড়ালো, না দ্যাটস ওয়াই ফাইটা জিরো দাঁড়ালো, তাই না? বোঝা গেল আশা করি। তাহলে এটা কিন্তু টোটালি ভুল দিয়েছে। তাহলে অ্যাসারশন সঠিক, রিজন ভুল। আমাদের কাছে সঠিক উত্তর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অপশন সি। আজকে শেষ প্রশ্ন আমাদেরকে বলেছে, দশ নাম্বার। 10 নাম্বার কি বলেছে দেখো, ওকে দেখো, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি প্রোটন এবং একটি ইলেকট্রন ভিন্ন মানের ত্বরণ লাভ করবে, ওই বল থেকেই আমাদের কার্যকরী হবে। কি কি বলেছে দেখো, বলছে ভিন্ন মানের কি লাভ করবে, ত্বরণ লাভ করবে। ভিন্ন মানের কি বল লাভ করে? না স্যার, বলটা তো স্যার ইকুয়াল অ্যামাউন্টের কাজ করে। একটা ইলেকট্রন
আর একটা প্রোটনের উপরে স্যার বলটা একই কাজ করে। এই যে কিউ পরিমাণ, সরি, এই যে এই যে বলের যে গল্পটা করছি আমি, এই বলটা কিন্তু এম এর ওপর নির্ভর করে না, এম এর ওপর নির্ভর করে না, নির্ভর করে না। তাহলে এম এর উপর যদি নির্ভর না করে, কেবলমাত্র যদি চার্জের উপরে নির্ভর করে, তাহলে চার্জ দেওয়া বা প্রোটনের এবং চার্জ দেওয়া বা ইলেকট্রনের সেম সেম, তাহলে বলটাও সেম সেম। তাহলে কি বলবো, বলটাও ওদের মধ্যে কেমন কাজ করছে, সেম সেম কাজ করছে। বল যদি সেম সেম কাজ করে, ত্বরণটাও স্যার সেম সেম। ওয়েলকাম টু ফিজিক্স। এই জন্য কোশ্চেনটা নেওয়া এত ইজি নাকি? ইজি তো বটে, বুঝলে ফেঁসে গেছো। বলটা যদি সেম হয়, ত্বরণটাও কি সেম? কেন স্যার সেম নয় কেন? বল সমান তো ভর। ভর, ওহো স্যার বুঝিনি। এইটাতে আমার একটা পেজ লাগবে, এখানে আমি একটা পেজকে অ্যাড করে নিচ্ছি এখানটাতে। দেখো ভালো করে বোঝো, এটা বুঝতে পারা গেল, কোনো প্রবলেম নেই। এবার এই জায়গাটাতে একটু দেখো, দেখো দুটো আমি প্রথমে একটা সেগ্রেশন করছি, যে দুটোকে ডিফারেন্ট ডিফারেন্ট যদি তোমাদের সামনে উপস্থাপিত করা যায়। দুটো এইভাবে সেগ্রেশন করছি, দেখো ভালো করে। এইটাকে আমি নাম দিচ্ছি ইলেকট্রনের কারণে, ইলেকট্রন। আর এইটাকে আমি, এই পাশেরটাকে নাম দিলাম প্রোটন, এই পাশেরটাকে নাম দিচ্ছি প্রোটন। কোনো আপত্তি নেই, প্রোটন। এবার যদি এর মধ্যে বল কাজ করছে কত, সেটাকে যদি আমি বলি এফ ই, ইলেকট্রনের উপরে, তুমি বলবে চার্জ অফ এন ইলেকট্রন ইনটু ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার এর ওপর যদি আমি নির্ণয় করি যে বল কি পরিমাণ কাজ করছে, এফ পি, সেটা বলবে চার্জ অফ এন প্রোটন ইউনিট ইলেকট্রিক ফিল্ড। এখন সৌভাগ্যবশত এই যে চার্জ অফ এন ইলেকট্রন আর এই যে চার্জ অফ এন প্রোটন, এই দুটো কিন্তু সেম, এবং তার ফলেই তুমি এটা বলতে পারছো যে ফোর্স ইলেকট্রনের উপরে যা কাজ করবে, ফোর্স প্রোটনের উপরেও তাই কাজ করবে। তবেই বলতে পারছো, না হলে বলতে পারতে না। সেই সাহস তোমার নেই যে তুমি ওটা বলে দেবে, অত বড় জিনিসটা। কথাটা আমার বুঝতে পারা গেল? এবার ঠিক আছে, কথাটা বুঝতে পারা গেল যে কি বলতে চাইলাম অ্যাকচুয়ালি। এইটাকে একটু সরাতে হলে ভালো হতো। এটাকে সরানো যায়, যায় না মনে হয়। ঠিক আছে, আমাদের জানার দরকার নেই। তার জন্য আমি বলতে পারলাম যে দুজনের কিন্তু ফোর্স সেম সেম কাজ করছে। কিন্তু এখন যদি আমি তোমাদেরকে বলি যে এদের মধ্যে ত্বরণ কত উৎপন্ন হচ্ছে, হোয়াট অ্যাবাউট ত্বরণ? কার ত্বরণ? ইলেকট্রনের ত্বরণ। ইলেকট্রনের ত্বরণ যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে ইলেকট্রনের উপরে যে পরিমাণ বল কাজ করছে ডিভাইডেড বাই ইলেকট্রনের মাস। আর এখানে যদি আমি ত্বরণ বার করতে যাই, এখানে যদি আমি ত্বরণ বার করতে যাই, এক মিনিট দাঁড়াও, এখানটাতে কি বার করব, ত্বরণ এ অফ ই করব। এখানে যদি আমি ত্বরণটা বার করতে চাই প্রোটনের উপরে, তাহলে প্রোটনের উপরে ক্রিয়ারত বল ডিভাইডেড বাই প্রোটনের মাস। এখন ইলেকট্রনের মাস অনেক কম, অনেকটাই কম অ্যাজ কম্পেয়ার টু প্রোটনের মাস, এবং দুজনের কিন্তু বলটা সেম, এফ ই সমান এফ পি। সেই কারণে ত্বরণটা ইলেকট্রনের, হ্যাঁ কি তৈরি হবে, যার লবটা যত, সরি হরটা যত কম, তার ওভারঅল যে ভগ্নাংশটা সেটা কিন্তু যায় বেড়ে। বোঝা গেল? এর হরটা অনেক বেশি, তাই এর ওভারঅল যে ভগ্নাংশটা দাঁড়াবে সেটা কিন্তু কমে যাবে অনেক। তাহলে ইলেকট্রনের যে ত্বরণটা হবে সেটা অনেকটা বেশি তৈরি হবে, যেহেতু ওর মাস কম অ্যাজ কম্পেয়ার টু প্রোটন। এটা বুঝতে পারা গেল, মাথায় ঢুকলো? তাহলে দুজনের কিন্তু ইকুয়াল পরিমাণে কিন্তু থোড়ি না ত্বরণ তৈরি হবে না, দুজনের ইকুয়াল পরিমাণ ত্বরণ তৈরি হবে না, একেবারেই না। তাহলে দুজনের যদি ইকুয়াল পরিমাণে ত্বরণ তৈরি না হয়, তাহলে আগের প্রশ্নের উত্তরটা কি দাঁড়ালো, ভিন্ন মানের ত্বরণ লাভ করবে। একেবারেই সঠিক আছে এটা। তারপর পরীক্ষাধীন আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বল তার ভরের উপর নির্ভরশীল নয়। না, এটা কোনো রিজন না। এখানে যদি তড়িৎ বলের জায়গাতে আমাদেরকে যদি এখানে ত্বরণটা বলে দিত, এখানে ওইটার জায়গায়
যদি আমাকে ত্বরণটা বলে দিত, এবার ঠিক আছে, সেটার জায়গায় যদি আমাকে ত্বরণটা বলে দিত যে না এটার গল্পটা না স্যার, এটা ত্বরণটার গল্প, তাহলে আমি মানতাম, এবং সেটা ভরের উপরে নির্ভরশীল, তাহলে এটা ঠিক না যে তড়িৎ বলটা ভরের উপরে নির্ভরশীল নয় তার কারণে ডিফারেন্ট ত্বরণ লাভ করছে, না, বরং বলা উচিত এটা এটা ডিরেক্ট ইয়া না, যদিও ইনডিরেক্টলি তাই, যদিও ইনডিরেক্টলি তাই, কিন্তু এটা ডিরেক্টলি নয়, যেহেতু আমি বলবো না যে এই রিজনটা, এই অ্যাসারশনটার সঠিক ব্যাখ্যা, না সেটা বলা যাচ্ছে না। এখানে বলতো যদি যে ত্বরণটা ভরের উপরে নির্ভরশীল, পাল্টে দিত কথাটা, তাহলে এটা মানতাম, তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে এটা সঠিক, ইটসেলফ এটা সঠিক, বাট এটা এর সঠিক ব্যাখ্যা না। তাহলে এখানে অপশন বিটা আমার মনে হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট, যদিও বা মেন হিরো কিন্তু এটাই যে তড়িৎ বলটা ভরের উপরে নির্ভরশীল নয়, কিন্তু আমাকে এখানে বল তো জানতে চায়নি, অপ্রাসঙ্গিক কথাটা, আমাকে এখানে ত্বরণ জানতে চেয়েছে, ত্বরণের গল্প জানতে চেয়েছে। আশা করি কথাটা পরিষ্কার এবং প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকেছে। এর পরের যে কাজটা সেটা একটা হোয়াইট পেজ এখানে আমি নিয়েছি, এবং ফাইনালি তোমাদের থ্যাংক ইউ বলার পালা। আমাদের 10টা যে আমরা কাজ করলাম, 10টা যে আমরা অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন করলাম, সেটা আমাদের কাছে এখানে সমাপ্ত হলো। আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে মাথায় ঢুকেছে। যদি মাথায় না ঢুকে থাকে তাহলে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং তার উত্তর দিই। এবং যদি ডিরেক্ট কোনো কথা বলতে চাও, ইনস্টাগ্রামে কথা বলতে পারো, টেলিগ্রামে এটার পিডিএফ পেয়ে যাবে, ফেসবুকেও কথা বলতে পারো, এবং বিভিন্ন ধরনের শর্টস দেখতে পারো, ভিডিও দেখতে পারো, এটার সলিউশন দেখতে পারো, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের যুক্ত হতে পারো। প্রত্যেকটা জিনিসই তোমাদের সামনে তুলে ধরলাম। এই ক্লাসটার যখন ভিডিও তোমাদের সামনে আসবে, এই ক্লাসটার পিডিএফও কিন্তু তোমাদের সামনে চলে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।